তো তারা সামান দিকে জোরাত করে গেত, আবার পিছন দিকে জোরাত করে পিছায় বাইরে থাকে। আজকে আমরা এমন একটি জমিদার বাড়ির সামনে রয়েছি, যে জমিদার বাড়ির সামনে দিয়ে কেউ জুতা পায়ে দিয়ে বা ছাতা মাথায় দিয়ে হেঁটে যেতে পারত না। এই অঞ্চলটি ঘিরে এমন একটি জমিদারের জমিদারিত্ব ছিল, যার শাসনকাল এখনও রহস্যময়। এই সেই জমিদার বাড়ি যেটি বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে অংশ নেওয়া মুক্তিবাহিনীর আশ্রয়স্থল হিসেবে ব্যবহার করা হয়। এই নিস্তব্ধ দেওয়ালের মাঝে লুকিয়ে আছে এমন একটি জমিদারের গল্প, যার নামে এই পুরো অঞ্চল কেঁপে উঠত এবং এই গোটা অঞ্চল তিনি এক হাতে শাসন করতেন। আমি আজকে চলে এসেছি টাঙ্গাইলের গোপালপুর ইউনিয়নের একটি শান্ত গ্রামে, যেখানে শতাব্দীর পর শতাব্দী দাঁড়িয়ে আছে একটি রাজপ্রাসাদ। স্থানীয় মানুষ যেটাকে ডাকে পরীর দালান নামে। একসময় যেই রাজপ্রাসাদকে ঘিরে ছিল ক্ষমতা এবং ঐতিহ্যের বড়াই, আজ সেই রাজপ্রাসাদে শুধু চামচিকা আর পাখিদের বসবাস। হেমচৌধুরীর জীবনে ছিল শুধুই কি ক্ষমতার গল্প, নাকি ছিল এক হারিয়ে যাওয়া ইতিহাস? আর কেনই বা এই দালানকে পরীর দালান বলা হয়, তার সবকিছুই জানবো আজকের এই ভিডিওতে। হেমনগর জমিদার বাড়িতে প্রবেশ করেই আমরা দেখতে পেলাম একটি বিশাল আকারের মাঠ, এবং ঠিক মাঠের পাশেই রয়েছে এই বিশাল আকারের দালান। এই ভবনের নির্মাণ কাজ শুধু কলকাতায় নয়, বরং দিল্লি থেকে সুদক্ষ কারিগর দ্বারা নির্মাণ করা হয়েছিল। ৬০ একর জায়গার উপরে শতাধিক কক্ষ বিশিষ্ট এই বাড়িটিকে ডাকা হয় পরীর দালান বলে। প্রচলিত আছে যে এই দালানের সৌন্দর্য এতই সুন্দর ছিল যে এলাকাবাসী এটাকে পরীর দালান নামে ডাকত। ভবনের দেয়াল, পিলার ও ফটকে রঙিন কাজ ব্যবহার করে ফুল, তারা, মাছ ইত্যাদি নকশা ফুটিয়ে তোলা হয়েছে, যা বাড়ির সৌন্দর্যকে করেছে আরো আকর্ষণীয়। আরও জানা যায়, পূর্বে এই দালানের উপরে দুটি পরীর আকৃতির মূর্তি ছিল। সময়ের সাথে সাথে এই পরীর মূর্তিকে দেখে সবাই এটাকে পরীর দালান নামেই চিনে থাকে, কিন্তু বর্তমানে এই দুটি পরীর মূর্তি এখন আর নেই। জমিদারি প্রথাই তো বিলুপ্ত হয়েছে 1947 সালে। 47 সালে তার আগে ওরা ওই 70 বছর এখানে ছিল। অত্যাচার তো আসলে ওইভাবে করে নাই। হ্যাঁ, তারপরে জমিদারটা একটু কঠোর ছিল, এটা ঠিকই আছে। এই যে এই রাস্তা দিয়ে মানুষ এই স্যান্ডেল জুতা পায় হাইটা যাইতে তো তারা সামান দিকে জোরাত করে গেত, আবার পিছন দিকে জোরাত করে পিছায় বাইরে থাকে। পিছন দিক হয়ে বের হতে হতো। হ্যাঁ হ্যাঁ, পিছন দিকে। এটা আমরা মানে মুরব্বিদের কাছে অর্থাৎ ওই শুনছি আর কি। হেমচন্দ্রের সামনে কেউ পিঠ দেখায় আসতে পারে না না। এই জমিদার বাড়ি অতিক্রম করতে গেলে খালি পায়ে মাথা ঝুঁকিয়ে আনুগত্য প্রকাশের পাশাপাশি উল্টো হয়ে হাঁটতে হতো, এবং এই সকল নিয়ম মানতে প্রজাদের বাধ্য করা হতো। ভুলক্রমে এই নিয়ম যদি কেউ অবমাননা করত, তাহলে জমিদারের লাঠিয়াল বাহিনী দিয়ে তাকে আঘাত করা হতো। 1890 সালে এই জমিদার বাড়িটি নির্মাণ করেছিলেন হেমচন্দ্র চৌধুরী। ঐতিহাসিক সূত্র মতে এটি 1880 সালে হলেও জনমুখে এটি 1890 এর উল্লেখ পাওয়া যায়। তার বাবা ছিলেন কালীচন্দ্র রায়। তিনি ছিলেন একজন ব্যবসায়ী এবং তিনি এই এলাকার জমিদারিত্ব গ্রহণ করেছিলেন সূর্যাস্ত আইনে। হেমচন্দ্র চৌধুরী ছিলেন টাঙ্গাইল জেলার হেমনগরের একজন প্রভাবশালী রাজা, দানবীর, সমাজসেবক, দূরদৃষ্টি সম্পন্ন শাসক, দক্ষ নির্মাতা, সাহিত্যিক এবং বিদ্যানুরাগী। তিনি হেমনগর জমিদার বাড়ির প্রতিষ্ঠাতা, যা পরবর্তীতে বাংলাদেশের স্বাধীনতার যুদ্ধে অংশ নেওয়া মুক্তিবাহিনীর আশ্রয়স্থল হিসেবে ব্যবহার করা হয়। জমিদার আমলে এখানে ছিল চিড়িয়াখানা, পূজা মণ্ডপ, হাতিশালা ও ফুলের বাগান। তার শাসনকালে হেমনগর এলাকায় তিনি একচ্ছত্র ক্ষমতার অধিকারী ছিলেন, এবং তার জমিদারির পরিধি টাঙ্গাইল ও সিরাজগঞ্জের প্রায় লক্ষাধিক একর পর্যন্ত বিস্তৃত ছিল। স্থানীয় ইতিহাসে তার শাসন ব্যবস্থাকে বেশ কঠোর হিসেবে উল্লেখ করা হয়। পরবর্তীতে হেমনগর চৌধুরী 1925 সালে কাশীতে মারা যান। মৃত্যুর সময় তার বয়স ছিল 92 বছর। দেশে জমিদারি বিলুপ্তির পর এটিকে সরকার অধিগ্রহণ করে ডিগ্রি কলেজ হিসেবে ব্যবহার করেছিলেন। এই জমিদার বাড়ির মূল ভবনটি বর্তমানে হেমনগর কলেজ নামকরণ করা হয়েছে এবং সেই অধীনেই পরিচালিত হচ্ছে। ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন, এবং ভালো লেগে থাকলে একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করে বন্ধুদেরকে দেখারও সুযোগ করে দিবেন। আজ এ পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে নতুন কোনো জায়গা নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর হ্যাঁ, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।